আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার নিয়ে আলোচনা করব। ম্যাটারের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে ম্যাটারের এলাস্টিসিটি থাকে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি যে ম্যাটেরিয়ালে এলাস্টিসিটি থাকে। এলাস্টিসিটি হচ্ছে সেই ধর্ম, যেই ধর্মের কারণে আমরা যদি তার উপর ওই ম্যাটেরিয়ালের উপর এক ধরনের স্ট্রেস দেই বা আমরা যদি এক ধরনের ফোর্স দেই, তাহলে দেখা যায় যে সে তার আগের স্টেটকে রিগেন করতে চায়। এটাকে বলে এলাস্টিসিটি। এই প্রপার্টিটাই হচ্ছে এলাস্টিসিটি। এলাস্টিসিটি ইজ দ্য প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল বাই virtue of which it tends to regain its original shape and size after the deforming force is removed. তার মানে আমি যে কোনো ম্যাটেরিয়াল, ধরো এই স্কেলকে যদি আমি এভাবে করে একটা ডিফর্মিং একটা ফোর্স দেই বা এই দিকে একটা ফোর্স দেই, এই ম্যাটেরিয়াল যখন আমি ফোর্সটাকে রিমুভ করে দিব, এই ম্যাটেরিয়াল তার স্টেটটা রিগেন করতে চাবে। যা ধরো যে তুমি তোমার হাতের চামড়া, এটাকে একটা ডিফর্মিং ফোর্স দিচ্ছ। দেখো এই যে আমি একটা ফোর্স দিচ্ছি, দিয়ে আমি এই চামড়াটাকে উপরে টেনে নিচ্ছি। যে মুহূর্তে আমি ফোর্সটাকে রিমুভ করে দিব, আমার চামড়াটা ঠিক আগের স্টেটটা রিগেন করতে চায়। এই যে রিগেন করতে চায় বা রিগেন করে, এই যে প্রপার্টিটা, এই প্রপার্টির নামই হচ্ছে এলাস্টিসিটি, বা বাংলা আমরা বলি স্থিতিস্থাপকতা। ঠিক আছে? সো এলাস্টিসিটির যে ডেফিনিশন সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এরপরে হচ্ছে পারফেক্টলি এলাস্টিক বডি কারা। Dear students, a body is said to be perfectly elastic if it regains its original shape and size completely, no matter how large the deforming force is, provided the body does not break. Dear students, তুমি ধরো এই স্কেলের উপর যত বড় ফোর্সই দাও না কেন, যদি এই স্কেলটা তার অরিজিনাল, আমি যখনই ফোর্সটা রিমুভ করব, অরিজিনাল শেপে চলে আসে, অরিজিনাল লেন্থে চলে আসে, তখন আমরা বলি যে এই বডিটা হচ্ছে একটা পারফেক্টলি এলাস্টিক বডি। বাট তুমি জানো যে পারফেক্টলি এলাস্টিক বডি বলে বাস্তবে কিছু নাই। কারণ একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে, লার্জ অ্যামাউন্টে ফোর্স দিলে প্রত্যেকটা অবজেক্টই আইদার ব্রেক করবে অথবা ডিফর্ম হয়ে যাবে পার্মানেন্টলি। সো এটা একটা আইডিওলজিক্যাল ব্যাপার, এটা একটা কনসেপচুয়াল ব্যাপার যা বাস্তবে আসলে এক্সিস্ট করে না। আমরা ডিফাইন করছি যে পারফেক্টলি এলাস্টিক বডি হচ্ছে এমন এক ধরনের বডি যেটা তার অরিজিনাল শেপকে রিগেইন করে, শেপ এবং সাইজকে রিগেইন করে, যেই মুহূর্তে আমরা ডিফর্মিং ফোর্সটাকে কি করব, সরিয়ে নিব। ঠিক আছে? সেই ধরনের অবজেক্টকে আমরা বলি পারফেক্টলি এলাস্টিক বডি। তোমরা জানো যেগুলো তোমাদের পরীক্ষা আসে, তাই আমি তোমাদেরকে ডেফিনিশনগুলো বোঝানোর চেষ্টা করতেছি। এখন আমরা পড়াশোনা করব হচ্ছে পারফেক্টলি প্লাস্টিক বডি নিয়ে। পারফেক্টলি প্লাস্টিক বডি বলতে বোঝায় এমন এক ধরনের বডি যেখানে যখন আমি একটা ডিফর্মেশন ফোর্স দিব, তখন বডি তার অরিজিনাল যে স্টেট, সেই স্টেটে আর রিগেন করবে না। মানে বোঝা গেছে? আমি যদি ডিফর্মেশন ফোর্স দেই, ডিফর্মিং ফোর্স দেই, এমন ফোর্স দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমার বডিটা তার আগের যেই সিচুয়েশনে ছিল, যেই তার সাইজ ছিল, যেই তার শেপ ছিল, সেটা একেবারেই রিগেনার করতে পারে না সে। যদি একটু এক্সাম্পল হিসেবে তুমি দেখো, এখানে প্যারাফিন ওয়াক্স মানে এমন একটা ম্যাটেরিয়াল যেখানে তুমি একটা, ধরো যে একটা পুশ করলা বা একটা সেই ম্যাটেরিয়ালটা চাপ দিলা, একটা স্ট্রেস দিলা সেখানে, তো দেওয়ার ফলে ম্যাটেরিয়ালটা তার যেই আকৃতি বা শেপ, সেটা একেবারে পার্মানেন্টলি এটা ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে? সো পার্মানেন্ট ডিফরমেশন হয় হচ্ছে প্লাস্টিক বডিতে, যেটা হচ্ছে পারফেক্টলি প্লাস্টিক বডি। সেখানে অল্প পরিমাণ ডিফর্মিং ফোর্স দিলেও সেটা একবারে পার্মানেন্টলি ডিফর্ম হয়ে যায়। এই জন্য বলছে বডি ইজ সেড টু বি পারফেক্টলি প্লাস্টিক ইফ ইট ডাজ নট রিগেইন ইটস অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ অ্যাট অল আফটার দ্য ডিফর্মিং ফোর্স ইজ রিমুভড। ডিফর্মিং ফোর্স যদি আমি রিমুভও করে দেই, তারপরেও বডি তার যেই আগের অবস্থা, সেই অবস্থায় একেবারেই ফিরে আসতে পারে না। এটাই হচ্ছে প্লাস্টিক, পারফেক্টলি প্লাস্টিক বডির এক্সাম্পল। ঠিক আছে? এখন আমরা দেখব যে এলাস্টিক লিমিট কাকে বলে। এলাস্টিক লিমিট কাকে বলে? এলাস্টিক লিমিট হচ্ছে সেই লিমিট, যেই লিমিটের মধ্যে হুকস ল ভ্যালিড। ওকে, হুকস ল ভ্যালিড। হুকস ল কি বলে? যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। যদি আমরা স্ট্রেস এবং স্ট্রেন নিয়ে একটু পরে আলোচনা করব। সো এলাস্টিক লিমিট হচ্ছে সেই লিমিট, যে লিমিটের মধ্যে হুকস ল হচ্ছে ভ্যালিড। তার মানে আমার ম্যাটেরিয়ালটা হচ্ছে, আমি যদি ডিফর্মিং ফোর্সটাকে তুলে নেই, তাহলে ম্যাটেরিয়ালটা তার আগের স্টেটে ফিরে যায়।
এখানে কোনো পার্মানেন্ট বিকৃতি ঘটে না, পার্মানেন্ট ডিফরমেশন ঘটে না। এই লিমিটটাই হচ্ছে ইলাস্টিক লিমিট। দ্য ইলাস্টিক লিমিট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্রেস আপ টু উইচ এ ম্যাটেরিয়াল অবেজ হুকস ল। দেখতে পেলে হুকস ল অবে করে, এবং হুকস ল হচ্ছে বলে যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। তার মানে তুমি যদি স্ট্রেস বাড়াও তোমার স্ট্রেন বাড়বে, রাইট? অ্যান্ড বিয়ন্ড হুইচ পার্মানেন্ট ডিফরমেশন বিগেন। তার মানে ইলাস্টিক লিমিট যদি তুমি পার করে ফেলো, তোমার অবজেক্ট কখনোই আগের স্টেটে আর ব্যাক করতে পারবে না। সেখানে একটা শেপের একটা পার্মানেন্ট ডিফরমেশন ঘটবেই, ঠিক আছে? শেপটা তুমি পার্মানেন্টলি ড্যামেজ করে ফেলবেই। এটাই হচ্ছে আসলে ইলাস্টিক লিমিটের কনসেপ্ট। এখন আমরা পড়ব যে স্ট্রেস কাকে বলে। স্ট্রেস খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। স্ট্রেস হচ্ছে মূলত যদি আমি একটা ডিফর্মিং ফোর্স দেই, অবজেক্টের উপর যদি আমি একটা ফোর্স দেই, তাহলে অবজেক্ট নিজে কিন্তু একটা ফোর্স আমাকে ব্যাক করবে। অবজেক্ট তার আগের স্টেটে ব্যাক করতে চায় দেখে সেটা ব্যাক করবে। এই ফোর্সটাকে আমরা বলি রেস্টোরিং ফোর্স। এই ফোর্সটা হচ্ছে রেস্টোরিং ফোর্স, যেটা মূলত করবে কি অবজেক্টকে তার আগের স্টেটে ব্যাক করতে হেল্প করবে। তুমি যদি এই রেস্টোরিং ফোর্সকে পার ইউনিট এরিয়া দিয়ে, মানে এরিয়া দিয়ে তুমি যদি ডিভাইড করে দাও, অবজেক্টের এরিয়া দিয়ে যদি ডিভাইড করে দাও, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে স্ট্রেস। তার মানে তুমি স্ট্রেসকে বলতে পারো সেটা হচ্ছে রেস্টোরিং ফোর্স, কিন্তু পার ইউনিট এরিয়ার জন্য। প্রতি ইউনিটে কতটুকু রেস্টোরিং ফোর্স কাজ করে, এটাই হচ্ছে স্ট্রেস। এটার সাথে কিন্তু তোমার প্রেসারের তুমি কনফিউশন ক্রিয়েট করা যাবে না, কারণ প্রেসার জিনিসটা হচ্ছে ডিফারেন্ট একটা বিষয়। দেখো, প্রেসার হচ্ছে উপরে থাকবে ফোর্স, নিচে থাকবে এরিয়া, কিন্তু এই ফোর্সটা কিন্তু একটা পারপেন্ডিকুলার ফোর্স হইতে হবে প্রেসারের ক্ষেত্রে। তুমি যদি প্রেসার দাও, এটা হচ্ছে একটা এক্সটার্নাল বিষয়। এই যে দেখো, প্রেসার যদি আমি দেই, আমি কিন্তু ফোর্সটা দিতে হবে পারপেন্ডিকুলার ফোর্স। যদি তুমি বাঁকাভাবেও দাও, তাহলে সেটার শুধুমাত্র পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা প্রেসার হিসেবে কাজ করবে। যেই এরিয়ার উপর দেবে সেই এরিয়াটা দিয়ে ডিভাইড করে দিতে হবে। আর স্ট্রেস ব্যাপারটা একটু ডিফারেন্ট, কারণ স্ট্রেস হচ্ছে অবজেক্টের ইন্টারনাল বিষয়। সেই জন্যই রেস্টোরিং ফোর্সকে তুমি এরিয়া দিয়ে ডিভাইড করবে। যেই এরিয়ার উপর তুমি একটা প্রেসার দিলে, সেই প্রেসার দেওয়ার কারণে সেখানে একটা রেস্টোরিং ফোর্স সেটা করে কি অবজেক্টটাকে তার আগের স্টেটে নিয়ে যেতে চায়, এবং সেই রেস্টোরিং ফোর্সকে তুমি যদি এরিয়া দিয়ে ডিভাইড করে দাও, টোটাল এরিয়া দিয়ে ডিভাইড করে দাও, তাহলে তুমি পাবে স্ট্রেস। সো আশা করি বুঝতে পারতেছো, স্ট্রেস ইজ দ্য ইন্টারনাল রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া set up inside a body when it is subjected to a deforming force. ওকে, স্ট্রেসের পরে এখন আমরা স্ট্রেনের ডেফিনিশন পড়ব। স্ট্রেন ইজ দ্য রেশিও অফ দ্য চেঞ্জ produced in the dimension of a body to its original dimension when subjected to stress. Dear students, strain হচ্ছে আসলে চেঞ্জ ইন ডাইমেনশন ডিভাইডেড বাই অরিজিনাল ডাইমেনশন। তার মানে দেখো, উপরেও ডাইমেনশন, নিচেও ডাইমেনশন। তা ডাইমেনশন কাটা গেলে কোনো প্রকার ডাইমেনশন থাকে না। সুতরাং স্ট্রেন হচ্ছে একটা ডাইমেনশন লেস কোয়ান্টিটি। তুমি যদি একটু খেয়াল করো, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। এটা একটা ওয়্যার, ওকে, এটা একটা ওয়্যার। আমি অনেক বড় করে আঁকতেছি, অনেক মোটা করে আঁকতেছি। এই ওয়্যারে তুমি একটা স্ট্রেস দিতেছো, হ্যাঁ, কিভাবে? তুমি যদি একটা ফোর্স দাও, তাহলে এই ওয়্যারটা সেটা এলংগেট করবে, তাই না? এলংগেট করার কারণে তার ভিতরে একটা রেস্টোরিং ফোর্স তৈরি হবে। এই রেস্টোরিং ফোর্সটা চাবে ওয়্যারটা যেন ঠিক আর আগের জায়গায় চলে যেতে পারে। একটা রেস্টোরিং ফোর্স তৈরি হবে, যেই রেস্টোরিং ফোর্সটা চাবে যেন ওয়্যারটা তার আগের জায়গায় চলে যেতে পারে। তুমি এই ক্রস সেকশন এর উপর একটা ফোর্স দিছো, সেজন্য একটা রেস্টোরিং ফোর্স কাজ করতেছে। সেই রেস্টোরিং ফোর্সের কারণে স্ট্রেস হবে রেস্টোরিং ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে এটা হচ্ছে তোমার স্ট্রেস। এই স্ট্রেস দেওয়ার কারণে একটা স্ট্রেন হবে। স্ট্রেন কিভাবে হয়? এটা তার অরিজিনাল যে জায়গা সেখান থেকে একটু সরে আসবে, ঠিক আছে? অরিজিনাল জায়গা থেকে সরে আসবে। কিভাবে সরবে দেখো, সে একটু এলংগেট করবে, এই যে এই জায়গায় চলে আসবে ধরো। তাহলে এরকম একটু এলংগেট করলো, এই যে এভাবে একটু এলংগেট করলো। কতটুকু বাড়লো সে ধরো তার বৃদ্ধি হলো এল পরিমাণ। আর তার অরিজিনাল যে লেন্থ, সেই লেন্থটা হচ্ছে ধরো ক্যাপিটাল এল। হ্যাঁ, তাহলে আমরা বলি যে আচ্ছা, তার চেঞ্জ ইন ডাইমেনশন কতটুকু? স্মল এল।
আর তার অরিজিনাল ডাইমেনশন কত? ক্যাপিটাল এল। এটাই হচ্ছে স্ট্রেন মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই হচ্ছে স্ট্রেন। এখানে একটা বিষয় খেয়াল রাখো তোমরা, স্ট্রেন শুধুমাত্র লেন্থ বরাবর হবে এমন না। স্ট্রেনের ক্ষেত্রে শুধুমাত্র লেন্থ বড় বিষয় না, স্ট্রেনের ক্ষেত্রে লেন্থ ছাড়াও আরো ব্যাপার আছে। ধরো তুমি স্ট্রেনের ক্ষেত্রে যদি ভলিউম চেঞ্জ করো, ভলিউমটা চেঞ্জ হয়ে যায়, অরিজিনাল ভলিউম নিচে থাকতে পারে অরিজিনাল ভলিউম, উপরে থাকতে পারে চেঞ্জ ইন ভলিউম। হ্যাঁ, ওটাকে আমরা বলি, ওটা হচ্ছে বাল্ক মডুলাস বা ওটা হচ্ছে বাল্ক স্ট্রেন। আবার এমন হতে পারে যে তুমি একটু টুইস্ট করছো, এটাকে টুইস্ট করার কারণে তার একটা মোচড় বা একটা ক্রিংটন বা একটা টুইস্ট হয়েছে, তার ওইটারও একটা স্ট্রেন আছে, ওই ধরনের একটা স্ট্রেনও আছে। আমরা আপাতত স্ট্রেনের ডেফিনিশনটা জেনারেলাইজ করে ফেললাম, দ্যাট ইট ইজ দ্য রেশিও অফ চেঞ্জ ইন ডাইমেনশন টু দ্য অরিজিনাল ডাইমেনশন। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা চলে যাব হুকস লতে। Within the elastic limit, the stress is proportional to strain. My dear students, যে পরিমাণ স্ট্রেন তোমার তৈরি হবে এই ওয়্যারের ক্ষেত্রে তুমি চিন্তা করো, যদিও আমি অনেক বড় করে দেখাইছি এই পরিমাণ পুরো বৃদ্ধি হবে, আসলে তো বাস্তবে এত বৃদ্ধি হয় না। এতটুকু দৈর্ঘ্যে এতটুকু বৃদ্ধি হবে মোটেও না, এটা অনেক কম হয়। আমি জাস্ট এত বড় করে দেখাইছি কেন? যাতে তুমি বুঝতে পারো, দেখে যাতে বুঝতে পারো। Within the elastic limit, the strain produced in a body is directly proportional to the stress. তাহলে তুমি দেখতে পাচ্ছ, আমি যখন স্ট্রেস দেই তখন একটা স্ট্রেন হয়, আমি যখন স্ট্রেস দেই তখন একটা স্ট্রেন হয়। সেই স্ট্রেস আমি যত বেশি দিব আমার স্ট্রেন তত বেশি হবে, আমি স্ট্রেস যত বেশি দিব আমার স্ট্রেন তত বেশি হবে। সেজন্যই তারা ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে একটা বাড়লে একটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। কিন্তু এখানে একটা জিনিস তুমি খেয়াল রাখো, এই শর্ত আছে একটা, এটার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে উইথিন দ্য এলাস্টিক লিমিট, এলাস্টিক লিমিটের মধ্যে হইতে হবে। তুমি যদি এলাস্টিক লিমিটের বাইরে চলে যাও তাহলে কিন্তু এই যতটুকু স্ট্রেস দিবা ততটুকু স্ট্রেন তুমি পাবা না। তুমি দেখা গেল অনেক কম স্ট্রেস দিছো কিন্তু তোমার স্ট্রেন ইউজ হয়েছে। হ্যাঁ, স্ট্রেন ইউজ হয়েছে, হতে পারে। ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি এই প্রপোর্শনাল সাইনটা তুলে দাও তাহলে তুমি একটা কনস্ট্যান্ট বসাতে পারো। সুতরাং আমরা বলবো যে স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়াল টু কনস্ট্যান্ট, সবসময় ফিক্সড। কিসের ক্ষেত্রে? এলাস্টিক লিমিটের ক্ষেত্রে ফিক্সড। এবং সেই কনস্ট্যান্টের নাম আমরা দিছি এলাস্টিক মডুলাস, এলাস্টিক মডুলাস বা এলাস্টিক মডুলাই। ওকে, তো ক্ষেত্র বিশেষের ক্ষেত্রে এই মডুলাসের বিভিন্ন নাম আছে। আমরা সামনের লেকচারগুলোতে এটা নিয়ে আলোচনা করব। আজকের লেকচার এখানেই শেষ করতেছি। আশা করি আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসসালামু আলাইকুম।